জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আজ। গণহত্যা নৃশংসতার বিচারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের। দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনের প্রধান উপদেষ্টা। আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জড়িতদের বিচারের প্রত্যয়। সুষ্ঠু ভোটের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ। আজ সমাবেশ 4 জেলায়, নির্বাচনের রোডম্যাপ দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের পর হুমকির শিকার হচ্ছেন অভিযোগ শহীদ সেনা অ্যাসোসিয়েশনের। পিলখানা হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার দাবি। পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরি প্রলোভনে প্রতারণা, সিন্ডিকেটের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন অনেকে, ব্যবস্থার আশ্বাস। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। অতীত অভিজ্ঞতা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বললেন শান্ত। কাল দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুরে ফটো সেশন টাইগারদের। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং টিম দুপুর 2:30টায় জেনেভায় এই রিপোর্ট প্রকাশ করবে। মানবাধিকার কর্মীরা বলছেন, দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সবার ঊর্ধ্বে উঠে গণহত্যা ও নৃশংসতার বিচারকে প্রাধান্য দিতে হবে। মারুফা রহমানের প্রতিবেদন। 2024-এর জুলাই আগস্ট জুড়ে ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগের বিভিন্ন বাহিনীর নৃশংসতার দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। নির্বিচারে গুলিতে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। চোখ, হাত, পা হারিয়ে চিরতরে পঙ্গু অসংখ্য তরুণ। বহু ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে জোরালো হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি। জুলাই ও আগস্ট মাসে দেশজুড়ে সংঘটিত নৃশংসতার ঘটনা তদন্তে ঢাকার ডাকে সাড়া দেয় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং টিম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সর্বশেষ সুইজারল্যান্ডের দাভোসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। দেশের চলমান সংস্কার প্রক্রিয়াতে সবার ঊর্ধ্বে গণহত্যার এবং নৃশংসতার বিচারকে প্রাধান্য দিতে হবে বলে মত দেন মানবাধিকার কর্মীরাও। সমসাময়িক বাংলাদেশে এই ধরনের এত বড় গণহত্যা বা এই ধরনের অপরাধ সংগঠিত হয়নি। স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখে বিচার কার্যক্রমকে এগিয়ে নেওয়াটাই হচ্ছে এখন সবচেয়ে জরুরি কাজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্ত হত্যাকাণ্ডের বিষয়ে যে অনুসন্ধান কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে সেটি জাতিসংঘের তরফ থেকে যেমন হচ্ছে, পাশাপাশি আমাদের গুম সংক্রান্ত যে অনুসন্ধান কমিশন সেখান থেকেও 15 বছরের গুমের ঘটনাগুলি অনুসন্ধান চলছে। এগুলি সবই আসলে একটা ন্যায্য বিচারের ক্ষেত্রে সাহায্য করবে। বিগত 50 বছর ধরে জাতিসংঘ বেশ কয়েকটি বিরোধপূর্ণ এলাকায় স্বাধীন তদন্ত প্রক্রিয়ায় তথ্যানুসন্ধানী মিশন পাঠিয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন গোপন বন্দিশালা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি বলেন, সব ক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল
আওয়ামী লীগ সরকার। এসব অপরাধে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার তাগিদও দেন তিনি। বুধবার সকালে গণমাধ্যম প্রতিনিধি ও ভুক্তভোগী কয়েকজনকে নিয়ে এসব বন্দিশালায় যান ডক্টর ইউনূস, যেখানে আওয়ামী লীগের আমলে বিচার ছাড়াই আটকে রাখা হয় বিরোধী মতের বহু মানুষকে। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বলছে ধরনের অনেক গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেগুলো রয়েছে বিভিন্ন বাহিনীর আওতায়। এসব বন্দিশালারই প্রতীকী নাম হয়ে ওঠে আয়নাঘর। নৃশংস প্রকৃতির জিনিস হয়েছে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি আমাদের জগৎ, এটি আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে বিচারটা করলে মানে বোঝে যে এটার কারণ ছিল, এটা বিনা কারণে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির সভা সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হতে যাচ্ছে 4টি জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই দুই জেলায় সমাবেশ হবে যথাক্রমে আগামী 24 ও 27 ফেব্রুয়ারি। নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে সারা দেশে বিএনপির এই কর্মসূচি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবি রয়েছে দলটির। নেতারা বলছেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার করে তুলতে চান তারা। রোজার আগেই সমাবেশ হবে 64 জেলায়, পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। জেলায় জেলায় বিএনপির সমাবেশের বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন, যুক্ত হচ্ছি তার সাথে। শাহিন, সমাবেশ ঠিক কখন শুরু হবে এবং নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ সারা। ইতিমধ্যে খুলনার প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্ক কিন্তু প্রস্তুত এবং বিএনপির জেলা কমিটির উদ্যোগে এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নানান উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ ধরা যায় যে 3টা নাগাদ এই অনুষ্ঠান, অর্থাৎ এই সমাবেশ স্থল এটি কানায় কানায় নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজক কমিটি আছেন। আমি জানিয়ে রাখি সেটা হলো যে আজকের এই খুলনার সমাবেশে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আজিজুল বালী হেলাল, যিনি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, এবং বিশেষ অতিথি হিসেবে যারা থাকবেন অনিন্দ ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, রফিউল ইসলাম বকুল, যিনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক বিএনপি খুলনা বিভাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তৃতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপি যে আন্দোলন কর্মসূচি বা যে সমাবেশ করছে তাদের যে স্লোগান বা তারা যে দাবিগুলো সামনে নিয়ে আসছে তার মধ্যে অন্যতম দাবি হলো নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে রাখা এবং অবনতিশীল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটিকে উন্নত করা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, এটি কিন্তু মূল তাদের দাবি এবং এই দাবিটা আসলে সাধারণ মানুষের দাবি। সেই দাবির সাথে সেই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত এই সমাবেশগুলো জেলায় জেলায় হচ্ছে। দীর্ঘদিন পরে খুলনা শহীদ হাদিস পার্কে এইভাবে সমাবেশ করা, অর্থাৎ ওপেন সমাবেশ করা, এটি বিএনপি নেতাকর্মীদেরকে কিন্তু উজ্জীবিত করেছে এবং তারা নানা উৎসাহ নিয়ে মিছিল সহকারে এই সমাবেশ স্থলে আসছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রিজাউল করিম মানিক।
ধন্যবাদ শাহিন। আপনি যেমনটি খুলনার কথা বলছিলেন, আমি রয়েছি লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে, যেখানে লালমনিরহাট জেলা বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাকে যদি বলি যে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে এবং পতিত ফ্যাসিস্ট যে সরকার রয়েছে তার যে অপচেষ্টা বাংলাদেশে চলছে, এছাড়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সহ বেশ কিছু দাবিতেই কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে আজকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম, তারা বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সদস্য। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক, কেন এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন আপনারা? দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ এই সরকারকে ঘোষণা করার দাবিতে আজকে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসমাবেশ, যার জন্য আমরা 5ই আগস্ট যুদ্ধ করেছি। সেই ফ্যাসিবাদকে হারিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে ভোট, মানুষের ভোটের অধিকার আদায়ের দাবিতে আজকে এই জনসমাবেশ। ধন্যবাদ। কথা বলছিলাম আসাদুল প্রামাণিক, একজন একটু আপনার সাথে কথা বলতে চাই, কেন এই সমাবেশ আপনারা আয়োজন করতে যাচ্ছেন? আমরা এটা জনসমাবেশ আয়োজন করতে চাচ্ছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই এটা করা হচ্ছে। কারণ এখনও এদেশের যে অর্থাৎ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্নভাবে এদেশে নানান ধরনের ষড়যন্ত্র করতেছে। সেইগুলোর থেকে পরিত্রাণের জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য এবং আগামী যত তাড়াতাড়ি নির্বাচন হবে, নির্বাচনে হয়ে এই দেশের কথা বলতে চাই আপনার সাথে। আপনি বিএনপির একটা ইউনিয়নের সভাপতি, সাবেক চেয়ারম্যান, কেন এই সমাবেশ করছেন একটু বলুন। এটা হলো যে বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের অসহনীয় পর্যায়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সে কারণে আমরা এই সরকারকে জানাই দিতে চাই যে আজকে সবার মধ্য দিয়ে যে আমরা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এবং দ্রুত একটা নির্বাচন দেয়। যদি কথা বলছিলাম বিএনপি নেতাদের সাথে, কেন এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে, তারা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের মুক্ত মঞ্চ থেকে সর্বশেষ। ধন্যবাদ দর্শক। জেলায় জেলায় বিএনপি সমাবেশের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে, তবে তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক বেসামরিক বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে তারা। সংগঠনটির দাবি, পিলখানার হত্যায় দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এই ঘটনার পুনঃতদন্তের কথাও বলেন তারা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। জেলের ভিতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবারবর্গ। আওয়ামী লীগকে অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। ট্রাইব্যুনালে বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে। মামলার রায় কবে হবে তা নিয়ে এক উপদেষ্টার আগাম মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বুধবার ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন
আদালত। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পুলিশের 2 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের ডিজি এএসএম হুমায়ুন কবির। বৈঠক শেষে মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকে বা ফাঁসে, এটাকে ঠিক ফাঁস বলা যায় না বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পাড়া মহল্লা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেয়া প্রহরীদের দিন কাটছে ভবিষ্যৎ শঙ্কায়। নগরবাসী নিরাপদ ঘুম নিশ্চিত করা এসব মানুষের রাত কাটে নির্ঘুম। জীবনের ঝুঁকি নিয়ে রাত কিংবা দিনে ঘন্টার পর ঘন্টা যারা অন্যের সম্পদ পাহারা দেন, তাদের নেই আর্থিক সচ্ছলতা, নেই জীবনে নিরাপত্তা। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এই কাজে নামতে হয় তাদের। আব্দুল্লাহ মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। আবুল হোসেন, বয়স 50, 18 বছর ধরে আছেন নিরাপত্তা প্রহরীর পেশায়। চাকুরি শুরু করেছিলেন 1800 টাকায়, এখন সুপারভাইজার হিসেবে বেতন পান মাত্র 13,500 টাকা। আর এই টাকাতেই চালাতে হয় 5 জনের সংসার। এখানে যদি আমাদের যে কোনো গার্ড আছে, যে কত ফ্যামিলিরা যদি কাজ না করে, বাসা বাড়িতে চলার মতো কোনো শক্তি নেই। প্রায় প্রতি রাতেই মেরুলবাড্ডায় ডিউটি করেন 60 বছরের আরেক নিরাপত্তা কর্মী আব্দুল সাত্তার। নিরাপত্তা সরঞ্জাম বলতে এক হাতে বল্লম, আরেক হাতে টর্চ লাইট আর মুখে হুইসেল বাঁশি। এসব নিয়ে পার করেছেন 4 বছর। আমাকে নিরাপত্তা রোডে ডিউটি করে রাখা, আল্লাহর ভরসা করে ডিউটি করি, আল্লাহ চালা আমাকে সতর্ক থাকি। একটা চোদ্দ আইলে দেখলে ধরা লড়াই, আর ওই নিরাপত্তাতে নিজেরাও থাকি আর কি। যেমন তাদের দাবি, নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এ কাজে নামিয়ে দেওয়া হয়। এই প্রতিবেদনের চিত্র ধারণের সময় কথা হয় আবাসিক, অনাবাসিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নিরাপত্তা কর্মীর সাথে। বলেন, ছুটি ছাটাও মেলে না ঠিক মতো, দেওয়া হয় না ঈদ, উৎসব কিংবা বিশেষ দিনের সরকারি ছুটিও। ছুটি নেয় 30 দিনই ডিউটি, আর ছুটিতে যদিও যায় তাহলে এটা অ্যাবসেন্ট, বেতন ছাড়া। জীবনটা অতি কষ্টে চলে, এটা তো আর বলা যায় না। কোনো বেলা খাই, কোনো বেলা খাই না। বেতন বাড়লে তো ভালোই হয়। মেয়েরা যখন পড়াই সব কিছুরই তো দাম বেশি, স্কুলের বেতন বাড়তেছে, সবকিছুরই তো বাড়তেছে, তাহলে বেতন না বাড়লে আমরা চলুন কিভাবে? গত বছরের 10 এপ্রিল ঈদের আগের রাতে দায়িত্ব পালনের সময় রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান হাসান মাহমুদ নামে এক নিরাপত্তা কর্মী। এই পেশায় নিয়োজিতরা মনে করছেন, যথাযথ প্রশিক্ষণ ও এজেন্সিগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে পেশার প্রতি আগ্রহ হারাবেন নিরাপত্তা প্রহরীরা। ঝুঁকিতে পড়বে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন।
এলো ইনস্ট্যান্ট মিল্ক গুড নাইট লিকুইড। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। প্রমত্তা যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে ব্রডগেজ ও মিটার গেজ 2 লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও যাত্রীরা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো অতিক্রম করেছে যাত্রীবাহী ট্রেন। বুধবার সকাল 11টা 23 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত অতিক্রম করে। এই সময় ট্রেনে থাকা যাত্রীরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রকল্প সংশ্লিষ্টরাও জানায় তাদের উচ্ছ্বসিত অনুভূতি। যখন যাত্রীদের চেহারা দেখলাম, মানে এটা বলার তুলনা নেই। তারা এক একজন যে এতটা উল্লাস, তাদের একটু ডিলে হয়েছে, বাট আমি মনে করি যে এই ডিলেটা তাদের জন্য সার্থক হয়েছে। কোনো সমস্যা ছাড়া এবং ত্রুটি ছাড়া আমাদের ব্রিজটা সম্পন্ন হয়েছে। এই নতুন সেতুতে পার হতে পারলাম, এখন মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে। সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। এতে অনেকটা সময় আমাদের বেঁচে গেল। আশা করছি আমাদের এটা উত্তরবঙ্গের জন্য অনেকটাই। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা চলতি বছরের মার্চে আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। সংবাদের সময় হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। আরেকবার জুলাই আন্দোলনে বিক্ষোভ দমনে পরিকল্পিত দমন পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রকাশ হয়েছে প্রতিবেদন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এ বিষয়ে জাতিসংঘ মিশনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। Analyze root causes and provide concrete recommendations. We have on the podium today the High Commissioner for Human Rights, Volker Turk, the Chief of our Asia Pacific section, Rory Mongovan, and our spokesperson, Ravina Shamdasani. The High Commissioner will first deliver brief remarks and take a few questions. He will then have to leave us, while Mr Mongovan and Ms Shamdasani can speak to you in more detail on the findings and recommendations of the report. High Commissioner, please. Well, good morning to journalists in Geneva and good afternoon to those of you who are joining us from Bangladesh and the region. This has been an exceptionally important endeavor. On 14 August last year, Dr. Muhammad Yunus, the chief advisor of the interim government of Bangladesh, asked me to deploy... There is no sound. Please unmute. It is unmuted. It is unmuted. Can we check the technical details? But maybe it's on, the problem is online. Can we check whether... Can we... Thanks for your patience. We're just checking on the technical problem.
But do you want to start again, or should I? I think you can go. I think that we'll start again. I think we've resolved the problem. So back over to the High Commissioner. So good morning to journalists here in Geneva. Good afternoon to those of you who are joining us from Bangladesh and the region. This has been an exceptionally important endeavor. On 14 August last year, Dr. Muhammad Yunus, the chief advisor of the interim government of Bangladesh, asked me to deploy a team to conduct an independent and impartial fact-finding into the human rights violations and abuses that took place between 1 July and 15 August of last year. I want to emphasize the importance of that invitation by Dr. Yunus. My team received overall good cooperation from the authorities, access to current and former senior officials, and we also had access to a lot of important official information. I would also like to express my deep gratitude to the many victims and their families, survivors, witnesses, medical professionals and other experts, national and international civil society organizations who engaged with and assisted our team. Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence. These violations were carried out with the knowledge, coordination, and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. Women and girls were at the forefront of the early protests, and our report details they were specifically subjected to gender-based violence by security forces and Awami League supporters. There are reasonable grounds to believe that certain crimes against humanity have been committed, directed against protesters and their supporters. We also documented serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party, police officers, and in some cases people belonging to minority and distinct religious groups in the immediate aftermath of the protests. Efforts to ensure accountability have begun, with many cases being lodged, including before Bangladesh's domestic International Crimes Tribunal. There are major challenges and deficiencies in the current legal system, and significant steps need to be undertaken to ensure compliance with international standards of due process and fair trial. My office is available to advise and support the government in addressing these issues. There are also accountability avenues at the international level that can be considered, such as universal jurisdiction, as well as a referral by Bangladesh of this situation to the International Criminal Court. For violations of this gravity and magnitude, however, much more will need to be done than criminal trials. What is needed is a comprehensive process of truth-telling, reparation, memorialization, and reform as the path to national healing, and my hope is that this report will contribute to that. Thousands of people, including children, have suffered life-altering injuries. Resources will be needed to implement victim-centered reparation programs and provide compensation, long-term medical treatment, rehabilitation care, and livelihood opportunities for victims. It is just as important that Bangladesh institutes profound reforms so that such serious violations will never occur again, and that the repressive laws and institutions underpinning them are dismantled or completely overhauled.
When I visited Bangladesh last October, I was deeply moved by my meetings with student leaders, with civil society actors and officials who were working hard to build on the momentum to implement a new vision for Bangladesh, one with human rights and social justice at its core. The recommendations in this report are made in the spirit of contributing to the implementation of such a vision, and my office is available to continue and further expand our cooperation with Bangladesh, including through a strengthened presence in the country. In recent decades, Bangladesh's promise has too often been marred by bitter feuding and patronage and identity politics. Today, this transition offers a chance to step back from cycles of revenge and move towards a new approach that brings the nation together in a spirit of trust building and healing. Advancing accountability and human rights will be fundamental to achieving that transformation and change. Thank you. Thank you, High Commissioner. We will now take questions. I'd like to invite the Bangladeshi journalists who are online. If you raise your hands, then we can take questions from you. I don't see any raised at this stage well, actually we do. We've got one hand. I'd rather we take 3 questions at a time. Maybe we might. Actually, we'll take the first question online from Jamuna TV. If you could please identify yourself. Then we now actually have a second question from Mehdi Hassan. So if we do those first 2 questions, please. Excellency, thank you. My name is Mahfouz Mishu. I work for Jamuna TV. It's a 24/7 news channel based in Dhaka. My question is to High Commissioner. My question is about the legal process. You know you have identified the problems, and ex-Prime Minister Sheikh Hasina and her then Home Minister Asaduzzaman Khan Kamal as one of the planner, and they were directed to the law enforcing agency to killing these 1,400 people. So both of them are out of country. So will you be able to help Bangladesh government to bring back them in Bangladesh and face them the judicial process? Thank you. And the next question from Mahedi. Hello, this is Mehdi Hassan Maruf. I am with the Netro News. According to the UN fact-finding report, Naid Islam, now an advisor in the interim government, he was abducted and taken to DGFI, the military intelligence, their Ainagar detention center on the 19th July last year. Could you please elaborate on the details of this abduction? Thank you. Thank you. And then we'll take one more online from the Bangladeshi media. Israt from DBC News. Israt from DBC News. Okay, maybe we're having I think he's online. Israt? Okay, we might move on to the next one. I think he might be having some comms problems. So this one is from Kamaruzam. Yes. Kamaruzam, if you could identify the news organisation you work for, please. Yes, I'm Kamruzzaman. I'm working for TRT World, Bangladesh correspondent, Turkish television channel. Actually, you know that Sheikh Hasina, along with other top cabinet members, most of them are now in India, and Bangladesh is conducting the judicial process against the human rights violation and genocide charges, especially during the July student movement. But in India, Sheikh Hasina was the
#1 ally of India according to media statement and assessment.